খিদিরপুর মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৩০০ দোকান পুড়ে গেছে। এই ঘটনা আপনারা অলরেডি শুনেছেন, যেখানে দেখা গেছে মধ্যরাতে একটা লাগা আগুন, সেই আগুনটা নেভাতে দমকল আসে ৩ থেকে ৪ ঘন্টা পরে, এবং সেই আসার পরে যখন আগুনটা কন্ট্রোলে আসে ততক্ষণের মধ্যে ১৩০০ দোকান একদম পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা যখন ঘটে, সেই ঘটনাস্থলে আমাদের সুজিত বসু উপস্থিত হন। যখন দমকল পৌঁছায়, সুজিত বসু দমকল মধ্যে তিনি উপস্থিত থাকেন এবং তিনি ওখানে দাঁড়িয়ে বলেন যে আমাদের দমকলের সমস্ত লোকেরা তাদের জীবন বাজি রেখে আগুনের সাথে লড়াই করছেন এবং আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং তিনি এই কথাটা বলতে বলতে একটা কথা বলেন, সেটা হচ্ছে এখানে বহু দোকান আছে যেগুলো বেআইনিভাবে তৈরি হয়েছে, বহু দোকান আছে যারা কোনো রকম অগ্নি নির্বাপনের কথা চিন্তা ভাবনা না করে দোকানটা তৈরি করেছে, যার ফলে আগুন নেভাতে এত কষ্ট হচ্ছে, যার ফলে অগ্নি নির্বাপন করতে দমকলের এতটা সময় লেগে যাচ্ছে। এবং তিনি এই কথাটা সবাইকে বলেন যে তিনি ফিরহাদ হাকিমের সাথে কথা বলেছেন, ফিরহাদ হাকিম ওই জায়গার বিধায়ক এবং মন্ত্রী, তাকে তিনি জানিয়েছেন এই ব্যাপারটা হয়েছে। এবার এইখানে কিন্তু ফিরহাদ হাকিম ছোট্ট করে নিজের কাঁধ থেকে দোষটা চাপিয়ে দেন ফিরহাদ হাকিমের উপরে, যেখানে তিনি জানান যে যেহেতু বেআইনিভাবে তৈরি হয়েছে দমকলের পক্ষে, সেই জন্য তাড়াতাড়ি করে আগুনটা নেভানো কখনোই সম্ভব হয়ে উঠছে না। এবার এখানে ফিরহাদ হাকিম হচ্ছেন এখনকার বিধায়ক এবং নগর এবং পুরো উন্নয়নের মন্ত্রী। এবার তাহলে ফিরহাদ হাকিমের জানা উচিত ছিল ওখানে বেআইনি হিসাবে ওইসব জায়গাগুলোতে দোকানগুলো হয়েছে, ওইসব দোকানগুলোকে আগে থাকতে নোটিশ করা উচিত ছিল, আগে থাকতে ওখানে রিফরমেশন এনে ওখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা আরও সুদৃঢ় করা উচিত ছিল, যেটা করা হয়নি। কিন্তু যাই হোক, সকাল অবধি যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন প্রায় ১৩০০ দোকান পুড়ে ছাই। সকালবেলা মমতা ব্যানার্জি ওখানে পৌঁছান প্রচুর পুলিশ নিয়ে, এবং সেখানে তিনি হাতে মাইক নিয়ে কয়েকটা কথা বলেন। সরকার যে কোনো ঘটনা ঘটলে, যে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে সরকারের তরফ থেকে সবসময় একটা প্যাকেজ ঘোষণা করা হয়, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে ক্ষতিপূরণ করার জন্য। এবং এই ক্ষেত্রেও তাই বলা হয় ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদেরকে এই সময়ের মধ্যে বাজারটাতে চালু রাখতে পারে তার জন্য তাদেরকে অন্য একটা জায়গায় বাজার করে দেওয়া হবে টেম্পোরারি, যেখানে তারা গিয়ে তাদের বাজারটা চালিয়ে যাবেন, এবং তারপরে তাদের বাজারটাকে আরও ফার্দার চালানোর জন্য ওই জায়গাটা সরকার নিজের তরফ থেকে দোকান করে দেবে। যারা যারা ওখানে দোকান চালাচ্ছিল তারা সকলেই ওখানে দোকান পেয়ে যাবেন। এবং এই যা বলার পরে পরবর্তীকালে আজকে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছান। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে তিনি পরিষ্কার জানিয়ে দেন সরকারের তরফ থেকে যে কাজটা বলা হয়েছে যে নতুন দোকান ভেঙে ওখানে দোকান তৈরি করে দেওয়া হবে, সেটাতে তিনি অপোজ করেন। তিনি বলেন এটা জমি অধিগ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি আরও জানান মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী হতে পারেননি, সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ফিরহাদ হাকিম, সুজিত বসু, কালিম গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপের। এই কথাগুলো তিনি বলেন এবং এর সাথে আরও অনেক কথা বলেন যেগুলো আমি এখন মেনশন করছি না। কিন্তু এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রভাবে দুটো অ্যাসপেক্ট পরিষ্কার, একটা হচ্ছে সরকারের অ্যাসপেক্ট, একটা হচ্ছে বিরোধীদের অ্যাসপেক্ট। এবার সরকারের অ্যাসপেক্টটা নিয়ে ফার্স্টে কথা বলি। সুজিত বসু দমকল মন্ত্রী, উনি গেলেন ওখানে গিয়ে বলেন ওখানে অনেক দোকান বেআইনিভাবে তৈরি করা আছে। যদি বেআইনি দোকান তৈরি করা থাকে যেখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কিছু নেই, সেইগুলো যদি আপনার জানা থাকে, আপনি তখন গিয়ে বুঝতে পারেন যে এরকম ঘটনা ঘটেছে, তাহলে আপনিও জানতেন আগে থাকতে ওটা হয়েছে, তাহলে আপনার তরফ থেকে ওই জায়গাগুলোকে রিফর্ম করার চেষ্টা করা হয়নি কেন, ওখানে নোটিশ দেওয়া হয়নি কেন, মার্কেটটা আগে থাকতে বন্ধ করে তাদেরকে অগ্নি নির্বাপনের জন্য অ্যাম্পেল ব্যবস্থা নিতে বাধ্য করা হয়নি কেন, সেটা একটা কোশ্চেন থেকে যায়। কিন্তু তিনি কিন্তু খুব সহজে এই দোষটা দিয়ে দেন ফিরহাদ হাকিমের ওপর, যিনি নগর এবং পুর উন্নয়ন মন্ত্রী এবং যিনি ওইখানের মানে ওই জায়গার বিধায়ক। তাকেও বলা হয় যে তার একটা এখানটা দেখা উচিত ছিল। এবার যদি দুজনেরই কথা ধরি, তাহলে দুজনের তরফ থেকেই দুজনেই জানা উচিত এখানে এই ঘটনা ঘটছে বা এখানে এই হয়ে দোকানগুলো চলছে, যেখানে আগুন লাগলে ভয়াবহ কাণ্ড হতে পারে। আগে থাকতে কোনো স্টেপ নেওয়া হয়নি কেন? কারণ এই কথাটা প্রমাণ করে দেয় মমতা ব্যানার্জির বক্তব্যে। যখন তিনি মমতা ব্যানার্জি ওখানে যান, ওখানে গিয়ে জানেন, এখানে বলেন যে এইখানে যে আগুনটা লেগেছে, আগুনটা নিয়ন্ত্রণ হতে এত ক্ষয়ক্ষতি হয়েছে, নিয়ন্ত্রণ করতে সময় লেগে, তার কারণ ওই সমস্ত দোকানগুলোতে অগ্নি ব্যবস্থা ছিল না ঠিকঠাক, গ্যাসের সিলিন্ডার রাখা ছিল না, ভালো ইলেকট্রিক্যাল সমস্যা ছিল। তাহলে এত কিছু সমস্যা তেনারা এখন যদি আইডেন্টিফাই করতে পারেন, এই সমস্যাগুলো কি আগে আইডেন্টিফাই করা যায়নি? পুলিশ প্রশাসন দমকলের তরফ থেকে কখনো কি কোনো রকম ইন্সপেকশন ওখানে হয়নি? যেখানে এত বড় একটা মার্কেট চলছে, এত মানুষ যেখানে রোজের কাজ করছে, রোজে বাজার করতে যাচ্ছে, রোজের ব্যবসা করতে যাচ্ছে, সেখানে কি পুলিশ বা সরকারের তরফ থেকে একটা ইন্সপেকশন করা দরকার ছিল না, সেটা খুব বড় একটা প্রশ্ন। এবং সরকারের তরফ থেকে যে টাকাটার কথা বলেছে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা, সেটা নিয়ে অনেকে বলছেন যে এটা অনেক কম টাকা হচ্ছে, বা টাকা দিয়ে শুধু হবে না, ওটা দেখতে হবে কী করা যেতে পারে। তা এটা একটা ব্যাপার যে কোনো কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, সবসময় একটা করে প্যাকেজ ঘোষণা করা হয়, যার ফলে তারা যেন আরামসে বা যারা ক্ষতিগ্রস্ত হয় তারা যেন তাদের ব্যবসাটাকে রিস্টার্ট করতে হয়, তার একটা অ্যামাউন্ট দেওয়া হয়, এটাতে কিছু খারাপ নেই। কিন্তু এখানে মমতা ব্যানার্জি যখন এই কথাটা বলছেন, যখন বলছেন
যেগুলো পুড়ে গেছে সেই দোকানগুলো ভেঙে নতুন করে একটা বাজার তৈরি করে দেওয়া হবে, মার্কেটটা নতুন করে সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হবে। তখন সামনে থেকে দাঁড়িয়ে থাকা একজন বলেন যে সব কিছু করে দিতে হবে 3 থেকে 6 মাসের মধ্যে, এত সময় লাগালে হবে না, 3 মাসের মধ্যে করে দিতে হবে। সেই কথার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি মেজাজ হারিয়ে ফেলেন এবং তিনি চেঁচিয়ে ফেলেন। কিন্তু তারপরে তিনি নিজে কম্পোজ করে আবার বলেন যে এত তাড়াতাড়ি কী করে করবো, আমাকে তো ইনভেস্টিগেশন এক্সেট্রা সব কিছু কমপ্লিট করতে হবে, তারপর ওখানে প্ল্যানিং করতে হবে, তারপর ওখানে দোকানগুলো করতে হবে। এবং তিনি জানান যারা যারা দোকান ওখানে ছিল তারাই ওখানে দোকান পাবে, অন্য কেউ দোকান পাবে না, মানে যারা ওখানে দোকান চালাতেন তারাই দোকান পাবেন। খুব ভালো কথা। কিন্তুটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে আপনার যদি কোথাও গিয়ে কোনো বক্তব্য রাখার থাকে তাহলে সেখানে যদি কেউ দাঁড়িয়ে থেকে সে তো কথা আপনাকে বলবেই। যদি আপনি সেই কথা শুনতে না চান বা সেই কথা শুনে আপনার যদি মেজাজ হারিয়ে যাবে মনে হয়, তাহলে আপনার উচিত আপনার দপ্তর থেকে বসে কোনো এই ব্যাপারটাতে বক্তব্য রাখা। তাহলে আপনাকে কোশ্চেন করা কেউ থাকবে না, এবং কোশ্চেন করার কেউ না থাকলে আপনার মেজাজ হারানোর কোনো ব্যাপার থাকবে না, এবং আপনার ভাবমূর্তিটা খুব উজ্জ্বল থাকবে। এবার আসি পরবর্তীটাতে। মমতা ব্যানার্জি দপ্তরে জানানো হয়েছে এই বাজারটাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে মিন টাইমে, যাতে তারা ব্যবসাটা কন্টিনিউ করতে পারে যতক্ষণ না নতুন বাজার মার্কেটটা তৈরি করা হচ্ছে। এই ব্যাপারে বিরোধীদের তরফ থেকে একটা কথা উঠছে, সেটা হচ্ছে সরকার আগে থাকতেই জায়গা ঠিক করে রেখেছে এদেরকে সরানোর জন্য। তার মানে সরকার এখান থেকে মার্কেটটাকে সরাতে চায়। এই আগুনটাও প্ল্যান্টিং, মানে হিসাব মতো একটা কনস্পিরেসিতে লাগানো হচ্ছে, এতে মার্কেটটা পুড়ে যাবে, মার্কেটটাকে সরিয়ে অন্য জায়গায় করে দেবে, আর এই জায়গাটা অন্য কাউকে দিয়ে দেবে। এই কথাটা আমার নয়, এই কথাটা বিরোধীরা বলছে। এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে যাচাই করার ক্ষমতা আমার নেই, শুধু তারা যেটা বলছে সেটা আপনাকে জানিয়ে দিলাম। এবার আসি বিরোধী পক্ষে, মানে শুভেন্দু অধিকারী কি বলছে। শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী তিনি বলছেন সরকার এই যে আগুনটা লেগেছে, আগুন লাগার পরে দোকানগুলো যে পুড়ে গেছে সেটা ভেঙে নতুন মার্কেট করে সেটা মার্কেট করা হবে, অথবা সেটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, এটা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং তিনি বলেছেন এই মার্কেট এবং এই জমি এই জায়গাটা বাঁচানোর জন্য আমরা লড়াই করব, আমরা বিধানসভা এটা নিয়ে কোশ্চেন করবো, সব কিছু করবো। তাহলে শুভেন্দু অধিকারী কিছু জানেন যেটা বাকি লোক জানে না, যে ওই জায়গাটা অন্য কাউকে দিয়ে দেওয়া হতে চলেছে বা কোনো কোম্পানিকে ওটা হ্যান্ড ওভার করা হতে চলেছে। কারণ উনি যখন প্রথম বক্তব্য রাখছেন, যখন তিনি বলছেন মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কালিম গ্রুপ, রিলায়েন্স গ্রুপের মতো কোম্পানিগুলো, তার মানে কি শুভেন্দু অধিকারী সরাসরি মমতা ব্যানার্জিকে টার্গেট করতে চাইছেন যে তিনি প্রাইভেট কোম্পানিদেরকে বেনিফিট দেওয়ার জন্য এই কাজটা করছেন? যদি তাই হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বিভিন্ন কন্ট্রাক্ট রিলায়েন্স গ্রুপকে ট্রান্সফার করে তখন শুভেন্দু অধিকারী কেন মুখ করে না? তখন যখন বিরোধীরা বলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রিলায়েন্স বা আদানিকে হেল্প করছে, তখন কেন শুভেন্দু অধিকারী বলেন এসব ভুয়ো কথা, এইসব কথা আমরা কান দিই না, বিরোধীরা উল্টোপাল্টা কথা বলতে থাকে? তাহলে শুভেন্দু অধিকারীকে এটা ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে না? শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এটা কি একটা হিপোক্রেসি হচ্ছে না? এবার আসি পরবর্তীটাতে। শুভেন্দু অধিকারী বিভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন আন্দোলন চালিয়ে যাবেন, আপনাদের স্বার্থের জন্য আন্দোলন চালিয়ে যাবেন, ব্যবসাদারদের স্বার্থের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেছেন এখানে হিন্দু মুসলমান সবাই আছে, সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব। কিন্তু এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে হিন্দুদের স্বার্থ নিয়ে মহেশতলাতে আন্দোলন করেছেন। এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে মুর্শিদাবাদে আন্দোলন করেছেন, যেখানে তিনি বারবার বলছেন হিন্দুদের জন্য তিনি লড়াই করছেন। তিনি এখন লড়াই করছেন কাদের এগেনস্টে? মুসলিমদের এগেনস্টে। তাহলে শুভেন্দু অধিকারীকে ঠিক করতে হবে তিনি কাদের জন্য লড়াই করছেন, কার হয়ে লড়াই করছেন, কার সাথে লড়াই করছেন। লড়াইটা মমতা ব্যানার্জির সাথে করছেন নাকি শুধু মুসলিমদের সাথে করছেন, এইটা শুভেন্দু অধিকারীকে পরিষ্কার করতে হবে। যাই হোক, দেখা হবে আপনার সাথে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন সবাই, টাটা, টেক কেয়ার।